মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ। ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কেউ বলছেন, মানে নাগরিক পার্টির বিপরীতে গণ অধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পেথি নেওয়ার জন্য, জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি। আবার কেউ কেউ বলছেন না ভাই, সত্যই হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে। আসলে কোনটা? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটি হুঁশিয়ারি দিতে চাচ্ছি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে কিন্তু আমরা একটু ভদ্র মানুষ মনে করে ভদ্রতা দেখিয়ে আপনি কিন্তু আমাদের সাথে একটু মিশে গিয়েছিলেন প্রায় 7 মাস। 7 মাস পরে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আপনার মুখোশ উন্মোচন করে দিয়েছে। আরেকটা কথা আপনি মনে রাখবেন, সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামানামি কি হবে, বিশেষ করে যারা রাজনীতি করছেন, বিশেষ করে আরো যদি স্পেসিফিকলি বলি, একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে। আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি। যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন, কিন্তু তার চাইতে জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ, একজন এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসুন। জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ। ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কেউ বলছেন, মানে নাগরিক পার্টির বিপরীতে গণ অধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পেথি নেওয়ার জন্য, জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি। আবার কেউ কেউ বলছেন না ভাই, সত্যই হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে। আসলে কোনটা? জনগণকে আবার মূর্খা বানানো হচ্ছে, নাকি নিজেদের স্বার্থ কায়েমের জন্য নতুন প্ল্যান হচ্ছে? আসসালামু আলাইকুম। হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে। আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে, নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুইজনকে সরিয়ে দিয়ে নতুন আর একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে? আবার কেউ কেউ বলছেন না, এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন। তো এই কেউ কেউ কারা? জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন, পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন, সার্জিস আছেন, হাসনাত আছেন, তারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন। এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানান যে রাজনৈতিক মাঠটা আবারও গরম হয়ে উঠেছে। 5ই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে রাখে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আবার হাসনাতের যে দীর্ঘ স্টেটাস, যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে, ইউ পিপল আর নাথিং ব্লা ব্লা ব্লা, আমরা শুনলাম 11ই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে আজকে 21শে মার্চ, কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না? নাকি আবারও 32-এর ধানমন্ত্রীর সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে? মানুষ আসলে এদের কারে বিশ্বাস করবে কারো করবে না, একটা কনফিউশন আছে। আবার আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও অবিশ্বাস করতে পারি না, কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে। তবে এই টোটাল অ্যাক্টিভিটিস গতকালকে থেকে যেটা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই, এরপরে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই ঢাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল। এরপর হাসনাত একটা স্ট্যাটাস দিয়ে বসলো, আর এরপরে দিনভর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা চলছে। এই হাসনাত সার্জিসদের উপর রাইট নাও বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই, কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দিয়ে এরা বৈষম্য বিরোধী বলেন, এনসিপি বলেন, তারপরে হচ্ছে সমন্বয়ক বলেন, এরা নিজেরা এখন মারামারি করছে, বিভাজিত হয়ে গেছে,
রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান অ্যাক্টিভিটিস সামনে আসছে। উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক ইলিয়াস শত কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ তথ্য দিয়ে দিলেন। আরো বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে। বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে, এদের অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে, এদের ভূমিকা। তো এই যে টোটাল অ্যাক্টিভিটিসে আমরা আসলে কারে বিশ্বাস করবো? জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই, আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছিল, এটাও সত্য। তবে এদের ডাকে হোক, নিজেদের প্রয়োজনে হোক, সময়ের প্রয়োজনে হোক, 5ই আগস্ট একবার ঘটেছে। এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম, এখানে এসে সেনাপ্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে, ডক্টর ইউনূস সরকার কি সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন? ডক্টর ইউনূসের কি ক্ষমতা আছে? নাই। এই ক্ষমতা রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরো যে সিস্টেম আছে সেই সিস্টেম কি কার্যকর হবে? দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝাটা বড় কষ্টকর। রাইট নাও এই এনসিপি বলেন, এদের প্রতি জনগণের আস্থা 70% পিপলের নাই। এদের অনুসারীরা ছাড়া, মানে যারা এদের দ্বারা বেনিফিটেড, বিভিন্ন জায়গায় চপ্পলপুরা ঘুরা ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে, এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া, বৈষম্য বিরোধী হইয়া টুপাইস কামাচ্ছে, এরা একটা শক্ত অবস্থানে আছে। আবার যারা ভাগে পাচ্ছে না, এরা এদেরকে পাইলে ধোলাইতে ধরছে, রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে, বিএনপি অবস্থানে স্পষ্ট করছে। সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব? দেশকে আবার একটা সংকটের দিকে যাচ্ছে। সেনাপ্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন? মানে কোথায় কি হচ্ছে নিজে আসলে। আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামানামি কি হবে, বিশেষ করে যারা রাজনীতি করছেন, বিশেষ করে আরো যদি স্পেসিফিকলি বলি, একটা নতুন দল এনসিপি, তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে। আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি। যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন, কিন্তু তার চাইতে জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ, একজন এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেটাকে একটা বোমা হিসাবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। ভবিষ্যতে এই স্ট্যাটাসটা সেভাবেই দেখা হবে। আমি ইনফ্যাক্ট আজ এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব, কারণ শুধু সেটা নয়, তাদেরই অংশ আমি বলি সব সময়, যদিও টেকনিক্যালি তিনি দলে কেউ নন। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তিনিও বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন। সো সব কিছু মিলে আসলে সামনে একটা ভোলাটাইল পরিস্থিতি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমি এই ভিডিওটা করছি মূলত আসলে অন্য একটা কারণে। আমরা খেয়াল করেছি আজ শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সেনাপ্রধানের বিরুদ্ধে সমাবেশ, মিছিল, এগুলোর আহ্বান ছিল। খুব মেজর কিছু হয়েছে বলে মনে হয় না, আমি অন্তত মিডিয়ায় খুঁজে পাইনি। আমি বেশ কয়েক ঘন্টা পরে যখন এই ভিডিও রেকর্ড করছি, আমি তখনও দেখিনি যে মানুষ খুব বেশি সাড়া দিয়েছেন। আমরা আসলে প্লটটা মোটামুটি বুঝতে পারছি আসলে কি করার চেষ্টা হচ্ছে, কি করার চেষ্টা হবে। এই মুহূর্তে আমি একটা জিনিস মনে করি, আমি এক্সপেক্ট করি, আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশকে আরও আনস্টেবল একটা সিচুয়েশনে নিয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সময়টা বা তারপরে অনেক ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল। খুবই স্বাভাবিক, এটা একেবারেই অস্বাভাবিক কোনো ব্যাপার না। এই ধরনের প্রেক্ষাপটে এটা ঘটাটাই বরং প্রত্যাশিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ঠিক কিভাবে এটাকে দেখব, ওই সময় কে কী রোল প্লে করেছেন, সেটার রিয়াকশানে আমাদের কি করা দরকার, 7 মাস পরে এসেও আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব স্পষ্ট এখনও হয়েছে। এটা যদি হয়েও থাকে, আমি সেটাও যদি কেউ মনে করেন যে আমরা কাউকে কাউকে ভিলেন মনে করছি, কাউকে কাউকে ভিলেন বানানোর চেষ্টা করি, যে যেভাবেই দেখি না কেন, এই মুহূর্তে আমাদের আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাওয়াটা সবচেয়ে খারাপ হবে। বিশেষ করে আমরা যদি মাঠে নামতে শুরু করি, এটা আমি ক্লিয়ারলি বলছি। আমাদের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুদিন আগেই একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও সেটা তুলনামূলকভাবে কম কঠোর ছিল বলে আমরা বলতে পারি, কঠিন ছিল বলে বলতে পারি। সেটা হচ্ছে প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে। তখনও আমরা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি, শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলাম। সেই দাঁড়ানোতেও যতটা সমস্যা হয়নি,
আমি মনে করি এখন বিশেষ করে সেনাপ্রধানকে নিয়ে, আমি বলছি না তিনি সঠিক কি ভুল সেই তর্কে আমি আজকে ঢুকছি না, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই জন্য আমি আজকে এখানে ঢুকছি না। এমনকি যারা মনেও করেন যে তিনি সব সমস্যার মূল, এ ধরনের একটা পারসেপশন আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। পারসেপশন সবসময় যে সত্য হতে হয় তা না, কিন্তু পারসেপশন যদি ছড়িয়ে পড়ে সেটার একটা খুব বড় প্রভাব পড়ে, অনেক ক্ষেত্রেই পড়ে। সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির অবস্থায় আমরা তুলনামূলক একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে ছিলাম। সেই স্টেবল অবস্থায় থাকা বা যে স্ট্যাটাস কো অন্তত আমাদের ছিল, এটা মধ্য দিয়েও যদি আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম সেটাও আমাদের জন্য খারাপ ডিল হতো না। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে, মানে এটা একেবারে খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার আমি একেবারেই মনে করি না। আমি এটা এক্সপেক্ট করি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে আমরা অন্তত শান্ত থাকি, আমরা অন্তত প্রাথমিকভাবে অন্তত আলোচনার মধ্যে থাকি, আলোচনা হোক, তর্ক বিতর্ক হোক, হয়ে তারপর আসলে মাঠে কিছু করার প্রয়োজন আছে কিনা, মাঠের একটা ভলেটাইল পরিস্থিতি হওয়া দরকার কিনা সেটা তারপর একটু সিদ্ধান্ত নিই। সো আমার অ্যাপিল আসলে একটু ধৈর্য ধরার। আমরা ধৈর্য ধরেছি এবং আমরা দীর্ঘ সময় একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকে, আমি প্রায় বলি কথাটা যে আমাদের মধ্যেও এক ধরনের স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায়, এটাই হয়। সো আমরা অস্থির আছি, আমরা ইনটলারেন্ট আছি। এই সব কিছু থেকে একটু দম নিয়ে আমাদের একটু শান্ত থাকা দরকার। আমরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিয়ে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে দেই বলছি, কারণ আমরা অনেকেই জানবো না। আমরা আমাদের একটা সহি চিন্তা থেকে, একটা আন্তরিক চিন্তা থেকে, একটা আন্তরিক বুঝ থেকে আমরা নামতে পারি মাঠে, কিন্তু সেটাকেই হয়তো কেউ ব্যবহার করবে। বাংলাদেশের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে, আমরা অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থায় আছি, আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু আমরা ধাপে ধাপে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রেক্ষাপটটা ভেঙে দেওয়ার চেষ্টা বেশ কিছু মানুষের আছে, আমরা যেন সেই ফাঁদে পা না দিই। শুরুতে বলেছিলাম, আবারও বলছি, আমি আসলে অপেক্ষা করতে চাই, কারণ হলো জনাব হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের সূত্র ধরে আর কি জিনিস এর রাতের মধ্যে আমাদের সামনে আসে, সব কিছু নিয়ে রাতে আমি একটা ভিডিও রেকর্ড করব এবং আশা করি আগামীকাল সকালে সেটা পাবলিশড হবে। আমি আমার টেক অ্যাটলিস্ট আমি সেখানে বলার চেষ্টা করব। আপাতত প্লিজ আমরা কোনো হঠকারী সিদ্ধান্তে যাতে না যাই। আমি দেখলাম ফেসবুকে রীতিমতো ইভেন্ট তৈরি করা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে, তারা যাবেন, মানে তার বিরুদ্ধে যাওয়া যাবে নাও তাও বলছি না, কেউ যদি মনে করেন যাওয়া দরকার আছে, শেষ পর্যন্ত প্রধান ওয়াকারুজ্জামানকে একটি হুঁশিয়ারি দিতে চাচ্ছি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে কিন্তু আমরা একটু ভদ্র মানুষ মনে করে ভদ্রতা দেখিয়ে আপনি কিন্তু আমাদের সাথে একটু মিশে গিয়েছিলেন প্রায় 7 মাস। 7 মাস পরে হাসনাত আবদুল্লাহ কিন্তু আপনার মুখোশ উন্মোচন করে দিয়েছে। আরেকটা কথা আপনি মনে রাখবেন, হাসনাত আবদুল্লাহর বাড়ি কিন্তু কুমিল্লা, সে কিন্তু কুমিল্লার রক্ত বহন করে। আর কুমিল্লার রক্ত যখনই গরম হয়েছে তখনই কিন্তু বাংলাদেশে বড় মাপের কিছু ঘটেছে। তাই আমরা সেই বড় মাপের ঘটার কথাটা স্মরণ করে দিচ্ছি জেনারেল ওয়াকারুজ্জামানকে, যে আপনি ভদ্রভাবেই চাকরিটা শেষ করে বিদায় নেন, সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আজকে আপনি যে ভারতকে লালন করেন আর আপনার বোন ওই ডাইনিকে যে আপনি বলতে পারেন নাই, এই জিনিসটা হাসনাত আবদুল্লাহর লিখনির ভিতরে আমরা জানতে পেরেছি। আর জানার পরেই কিন্তু সারা বিশ্ব এবং বাংলাদেশে আপনার প্রতি নিন্দার ঝড় বচ্ছে। আজকে নিন্দার ঝড় বয়েছে গত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে রাজপথে। আমরা দেখলাম বাইতুল মুকাররমের চতুর্পাশে আপনি সেনাবাহিনী মোতায়েন করেছেন, কারণ আপনার বিরুদ্ধে আন্দোলন হবে আজকে জুম্মার পরে আপনি শুনতে পেরেছিলেন। আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে বলি, আমাদের হাসনাত আবদুল্লাহ আছে, আমাদের ডক্টর পিনাকি ভট্টাচার্য আছে, আমাদের কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন আছে, আমরা কিন্তু মরি নাই। আর আমরা মরে গেলেও আমাদের রক্তের মধ্যে অনেকেই দাঁড়িয়ে যাবে। আমরা যদি মরেও যাই তারপরেও ভাববেন না যে আপনাদেরকে ছেড়ে দেবে। শুধু আপনাদেরকে নয়, যদি আপনারা ওই রাস্তায় হাঁটেন আপনাদেরও বংশ পরিচয় বাংলাদেশে দিতে পারবে না।
বাংলাদেশে অন্তত বংশ পরিচয় দিয়ে বুক ফুলিয়ে হাঁটতে পারবে না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না। আবার বিদেশে প্রবাসী এসেও আপনি কিন্তু রেহাই পাবেন না, কারণ আপনার ফেস সবাই চিনে। আপনার হয়তো সন্তান পরিবার পরিজনের ফেস মানুষ সবাই চিনে না, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান আমরা ভেবেছিলাম আপনি সুন্দরভাবে রাষ্ট্রীয় দায়িত্বটা পালন করে বিদায় নেবেন এবং পরবর্তীতেও আমাদের দেশের সরকারকে, দেশের মানুষকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে রাখবেন। কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার বিদায়ের পরে, চাকরির পরে কিন্তু আপনার 10 পয়সার কোনো ভ্যালু থাকবে না। তাই এই চাকরি করা অবস্থায় আপনি যদি সাবের হোসেন চৌধুরীকে দিয়ে আর সোহেল তাজকে দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য মাঠে নামাতে চান, ওই দুইটা মাঠে নামার পরপরই আপনি টের পাবেন ওই দুইটার কোন জায়গা দিয়ে কি ঘটে যায়। আমরা এখন বলছি না, কিন্তু ওই দুইটা, সাবের হোসেন চৌধুরী সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার মন্ত্রী ছিলেন। এই 24 সালে কিন্তু তার মন্ত্রিত্ব থাকা অবস্থা হাসিনা 5ই আগস্ট পর্যন্ত সে মন্ত্রী ছিলেন। আর সোহেল তাজকে উলঙ্গ করে দিয়েছে অলরেডি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। বিডিআর এর সকল নাটের গুড়া এই সোহেল তাজ, তাজউদ্দিনের ছেলে। তাজউদ্দিন ছিল ইন্দিরা গান্ধীর আঁচলের নিচে বসবাসকারী ব্যক্তি। সেই তাজউদ্দিনের ছেলে যে এত বড় খারাপ, আমরা ইলিয়াস ভাইয়ের ভিডিও না দেখলে বুঝতে পারতাম না। তাই আজকে দেশের মানুষ পরিষ্কার হয়েছে ওয়াকারুজ্জামান আপনার বিষয়ে। দেশের মানুষ কিছুতেই গ্রহণ করবে না সাবের হোসেন চৌধুরী আর সোহেল তাজদেরকে দিয়ে কোনো নির্বাচনে ক্যাম্পিং করার সুযোগ জনগণ দিবে না। আর আজকে আমার প্রিয় দল বিএনপিকে বলি, হুশে চলে আসেন, বেহুশে থাইকেন না। এই ওয়াকারুজ্জামান ভারতের হাসিনার ফোন দিতে পইরেন না। আপনাদের কথাবার্তা, ওয়াকারুজ্জামানের কথাবার্তা, ভারতের সেনাপ্রধানের কথাবার্তা সব মিলে যাচ্ছে। বিজেপির কথাবার্তা আপনাদের কথার সাথে মিলে যাচ্ছে। হাসিনার লোকজনের কথাবার্তা আপনাদের কথার সাথে মিলে যাচ্ছে। আমরা আপনাদেরকে ভালোবাসি। বিএনপির নেতাদেরকে বলছি, হুশে চলে আসেন, বেহুশে থাইকেন না। দেশের মানুষ কিন্তু এক চুল পরিমাণ ছাড় দিবে না। দেশের মানুষ ক্ষেপে আছে এই শেখ মুজিবের বংশধরের উপরে। আর এই শেখ মুজিবের বংশধরকে যারা সাপোর্ট করবে, যারা বলবে তারা আবার রাজনীতি করার সুযোগ পাক, যারা বলবে তাদের রাজনৈতিক দলকে ব্যান করা যাবে না, যারা বলবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে কিন্তু উল্টা নিষিদ্ধ জনগণ করে দিবে। তাই বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল, মরহুম জিয়াউর রহমানের দলটি বাংলাদেশের মানুষের কাছে এক ধরনের কালার হোক, সেটা আমরা চাই না।